এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট। আরো একবার জানানোর চেষ্টা করব এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং এ নজর রেখেছি আমরা। সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট, যে খবরের দিকে ইতিমধ্যে নজর রাখতেই হচ্ছে আরো একবার জানানোর চেষ্টা করব। সন্দেশখালীর ঘটনায় আমরা দেখেছি রাজ্য রাজনীতি বারংবার তোলপাড় হয়েছে, আর সন্দেশখালীর ঘটনায় তদন্তে সিবিআই এর সিট। রাজ্যকে সব রকম সহযোগিতার নির্দেশ। ইতিমধ্যে সিবিআই এর সিট, হাইকোর্টের নজরদারিতে সিবিআই এর সিট। নজর রাখার চেষ্টা করেছি আমরা সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকেই। অর্ণব, দেখো, এখনো পর্যন্ত সন্দেশখালী কাণ্ডে 5ই জানুয়ারি ইডির অফিসাররা আক্রান্ত হয়েছিলেন, সেই ঘটনা তদন্ত করছিল সিবিআই। এবার আর শুধুমাত্র নেজার থানার ওই কয়েকটা এফআইআর এর উপর সিবিআই আটকে থাকলো না, কলকাতা হাইকোর্ট সন্দেশখালীর ঘটনা জানার পর সংবাদ মাধ্যমে স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে এবং কলকাতা হাইকোর্ট তারা মামলা করে স্বতঃপ্রণোদিত। সেই মামলা, তার পাশাপাশি একগুচ্ছ জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ রায়দান করলেন প্রধান বিচারপতি টি.এস. শ্রীবাস্তব এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য। এই রায়ে বলা হলো, সন্দেশখালী কাণ্ডে ধর্ষণের ঘটনা ঘটেছে, অভিযোগ তাই। সেখানে জমি দখল হয়েছে, সেখানে চাষযোগ্য জমি সেখানে ভেড়িতে রূপান্তরিত করা হয়েছে, সেখানে জোর করে আদিবাসীদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, সেখানে ক্রাইম এগেনস্ট ওমেন অর্থাৎ মহিলাদের সেখানে অত্যাচারের শিকার, লালসার শিকার বানানো হয়েছে। এই যাবতীয় যে অভিযোগ, পাশাপাশি সন্দেশখালীর যে ক্রিমিনালিটি, সেখানকার যে অপরাধ প্রবণতা, একাধিক বিষয় সামনে আসছে। সমস্ত বিষয়গুলোর সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই, তাদের সিট গঠন করে তদন্ত হবে এবং এদেরকে হাইকোর্ট সম্পূর্ণ পাওয়ার দিচ্ছে। প্রয়োজন হলে, তদন্তের প্রয়োজন থাকলে সন্দেশখালী কাণ্ডে সেখানকার এসপি, ডিএম, এনি পুলিশ অফিসার, তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে, ডাকতে পারে। শুধু তাই নয়, রাজ্য সরকারকেও হাইকোর্ট নির্দেশ দিল সব রকমের সহযোগিতা সিবিআইকে করতে হবে এই তদন্ত পরিচালনার প্রশ্নে। পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, সন্দেশখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, জায়গা যেগুলো সেন্সিটিভ, সেই সমস্ত জায়গার স্ট্রিট লাইট, সেটা এলইডি আলো হতে পারে, পাশাপাশি সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা সেখানে ইনস্টল করতে হবে। আর পাশাপাশি কলকাতা হাইকোর্টের নজরদারিতে এই সিবিআই সিটের তদন্তটা চলবে, অর্থাৎ হাইকোর্ট পুরো বিষয়টা নজরদারি করবে সিবিআই কিভাবে তদন্ত করছে না করছে। আর সব থেকে বড় বিষয়, এর আগের দিন শুনানির শেষ দিন দেখা গেছিল যে আইনজীবী প্রিয়াঙ্কা তিওয়ারি তার একটা মামলার প্রেক্ষিতে তিনি প্রচুর অভিযোগ করেছিলেন। এমন একটা বিস্ফোরক হলফনামা এসেছিল যেখানে মারাত্মক ধরনের 13 দিন ধরে তাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছিল, কিন্তু তার পাল্টাটাও সন্দেশখালীকে উত্তেজিত করা, বহিরাগত নিয়ে এসে সেখানে গন্ডগোল পাকানোর, এরকমও কিছু অংশ মানুষের বক্তব্য সেখানে রয়েছে। এই সমস্ত বিষয় মানুষ যাতে নথিভুক্ত করতে পারে, সিবিআই যাতে জানতে পারে, সিবিআই তার একটা অনলাইন পোর্টাল খুলবে অথবা সিবিআই কোন একটা ডেডিকেটেড তাদের ইমেল অ্যাকাউন্ট তারা প্রোভাইড করবে। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে মানুষের কাছ থেকে তারা অভিযোগ নেবে এবং 15 দিনের মধ্যে সিবিআই একটা রিপোর্ট আদালতে পেশ করবে। যেহেতু কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিবিআই সিটের তদন্ত হবে সন্দেশখালীর পুরো ঘটনার কাণ্ডে, এই 15 দিনের মধ্যে রিপোর্ট সিবিআইকে দিতে হবে এবং কি অভিযোগ আসছে না আসছে সেই রিপোর্ট দেখার পরই 2রা মে আদালত পরবর্তী পদক্ষেপ কথা জানাবে সিবিআইকে, তদন্তের গতিমুখ বা পদ্ধতি বা পরবর্তী সময় কি হতে পারে সেটা জানানো হবে। যদিও মামলায় একাধিক আইনজীবী জনস্বার্থ মামলা জানিয়েছিলেন যে হাইকোর্টের একজন রিটায়ার্ড বিচারপতির নেতৃত্বে একটা সিট গঠন করে তদন্ত হোক, এই প্রস্তাবটা আদালত এক্ষেত্রে গ্রহণ করছে না। কারণ হচ্ছে, যেভাবে একাধিক বিষয়ে ধর্ষণ, ক্রাইম এগেনস্ট ওমেন অর্থাৎ যৌন লালসার শিকার সেখানে নারীদের বানানো হয়েছে, এই ধরনের অভিযোগ আসছে এবং ভেড়ি জমি, চাষযোগ্য জমিকে ভেড়িতে রূপান্তরিত করা এবং জমি আদিবাসীদের জমি দখল করার অভিযোগ আসছে। তাই পুরো বিষয়টার একটা বড় ইনভেস্টিগেশন প্রয়োজন। তাই সিবিআই ঠিক করে হাইকোর্ট মনিটরিং এ তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সেক্ষেত্রে অর্ণব, আমি আরো একটা বিষয় একটু জানতে চাইবো, যেমনটা তুমি বলছিলে যে হাইকোর্টের নজরদারিতেই সিবিআই তদন্ত করবে, রাজ্যকে সব রকম সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। একটু ক্লিয়ার করতে চাইবো আরো একবার যে প্রয়োজনে, যদি প্রয়োজন হয় তাহলে ডিএম, এসপি তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে। দেখো, এই মামলা যখন চলে, এই মামলা কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণীত মামলার পাশাপাশি একাধিক জনস্বার্থ মামলাকারী মামলা করে। সেই মামলায় অভিযোগ আসে যে সেখানকার পুলিশ অফিসাররাও
যুক্ত একাধিক পুলিশ অফিসার এই ধরনের সন্দেশখালী একটা যে ক্রিমিনাল ড্রেনে রূপান্তরিত হয়েছে, এই যে অভিযোগ করা হয়েছিল, একাধিক পুলিশ অফিসার, একাধিক প্রশাসনের আধিকারিক, যেমন বিএলআরও নেতৃত্বে সেখানকার একাধিক বিএলআরও নাম উঠে এসছে, এই বিএলআরদের প্রশ্রয়তে সেখানকার চাষযোগ্য জমি ভেরিতে রূপান্তরিত হয়েছে। এই যে অভিযোগ, অর্থাৎ সরকারি প্রশাসনিক আধিকারিকদের বদান্যতায় সেখানে চাষযোগ্য জমি ভেরিতে রূপান্তরিত হওয়া এবং আদিবাসীদের জমি দখল করা, বিএলআরও পুরো জায়গাটার মিউটেশন বদল করিয়ে দিচ্ছে, অর্থাৎ যার চাষযোগ্য জমি সেটা ভেরিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, বিএলআরও অফিস থেকে সেটা মিউটেশন পর্যন্ত হয়ে যাচ্ছে, কিন্তু যার জমি যিনি কলকাতা তার বাড়ি তিনি জানতে পারছেন না। কাজে সরকারি প্রশাসনিক আধিকারিক, সরকারি সেক্ষেত্রে পুলিশ আধিকারিক, তাদের বদান্যতা এমনটা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই সিবিআইকে সম্পূর্ণ ক্ষমতা দিল কলকাতা হাইকোর্ট, সিবিআই সিটকে প্রয়োজনে যে কোনো পুলিশ অফিসার, সরকারি আধিকারিক, এসপি হতে পারে, ডিএম হতে পারে, তাদেরকে জিজ্ঞাসাবাদের টেবিলে বসাতে পারে, সিবিআই প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করাতে পারে। তাই তুমি যে অভিযোগগুলোর কথা বলছিলে একে একে, আমি আরেকটু স্পেসিফিক করে তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কোন কোন অভিযোগের ভিত্তি রয়েছে। দেখো, প্রথম অভিযোগ রয়েছে, মূল যে বিষয়টা সেখানে হচ্ছে আদিবাসীদের জমি দখল করা হয়েছে। দ্বিতীয় বিষয়, সেখানে চাষযোগ্য জমি, সেই চাষযোগ্য জমি শাহজাহান সিন্ডিকেট বাহিনীর দৌলতে সেটা ভেরিতে রূপান্তরিত হয়েছে, সেটা চিংড়ি মাছ হতে পারে বা অন্য কোনো ভেরিতে রূপান্তরিত হয়েছে। 3, সেখানে ক্রাইম এগেনস্ট ওমেনের অভিযোগ রয়েছে, অর্থাৎ মহিলাদের নির্যাতন, ধর্ষণের অভিযোগ রয়েছে। এবং এক মহিলাকে হলফনামাজি বলেছেন তার বাবার জমি দখল হচ্ছিল, তিনি কলকাতা থেকে বাবাকে সাহায্য করতে ছুটে যান এবং তাকে পরপর 13 দিন ধর্ষণের শিকার বানানো হয়েছে, এটা এফিডেভিট করে তিনি জানিয়েছেন। এই ধরনের যে অভিযোগগুলি রয়েছে, এছাড়া সন্দেশখালী জুড়ে যে একাধিক অপরাধের ফিরিস্তি দেওয়া হয়েছে বিভিন্ন অভিযোগ আকারে, বিভিন্ন ক্যাম্প হয়েছে, সরকারি ক্যাম্প হয়েছে এবং আদালতের উদ্যোগে বিভিন্ন আইনজীবীরা কেউ ক্যাম্প করেছেন, সেই অভিযোগ এসছে। পাল্টা অভিযোগও রয়েছে, পাল্টা অভিযোগ হচ্ছে বহিরাগত এসে সেখানে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, সেই একটা অংশে সন্দেশখালী মানুষের এই অভিযোগও রয়েছে। এই সমস্ত ধরনের অভিযোগগুলো তদন্ত করবে সিবিআই সিট, আদালত সম্পূর্ণ ক্ষমতা দিলে তাদেরকে। তাই এই সমস্তগুলো তদন্ত করতে গিয়ে আমি আবারও বলছি, আদিবাসীদের জমি দখল, 2 চাষযোগ্য জমি ভেরিতে রূপান্তরিতকরণের অভিযোগ, 3 ধর্ষণের অভিযোগ, 4 মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ, 5 সেখানকার সন্দেশখালী পুরো জায়গা জুড়ে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এই পুরো বিষয়গুলো তদন্ত করবে সিবিআই সিট এবং 15 দিনের মধ্যে তারা একটা রিপোর্ট দেবে। কিন্তু কি কি অভিযোগ রয়েছে, অভিযোগের ফিরিস্তি কি কি রয়েছে, এই অভিযোগ কত ধরনের অভিযোগ রয়েছে, কার কি অভিযোগ রয়েছে, এটা জানানোর জন্য আরো সময় পেলেন সন্দেশখালীর মানুষ। এবং সিবিআইকে একটা ডেডিকেটেড একটা অনলাইন পোর্টাল তারা খুলতে পারে, অথবা তারা কোনো একটা ডেডিকেটেড ইমেল তারা চালু করবে যেখানে মানুষ অভিযোগ করবে। এই বিষয়টাও কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় স্পষ্ট করলো। আরো একটা বিষয়, সন্দেশখালীর একাধিক জায়গা রয়েছে যেখানে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি গুলো ঘটছে, সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে এলইডি আলোর ব্যবস্থা করা, পাশাপাশি ক্যামেরা ইনস্টল করার কথা এই রায়ে উল্লেখ করা হলো। এবং পুরো বিষয়টা সিবিআই যে তদন্ত করবে, কাউকে ডাকছে, এসপি কে ডাকতে পারে, ডিএম কে ডাকতে পারে, পুলিশ আধিকারিককে ডাকতে পারে, এই পুরো বিষয়টা হাইকোর্টের নজরদারিতে হবে। অর্থাৎ সিবিআই সিটের তদন্তটা কিন্তু সিবিআই সিটের মর্জিতে হবে না, কলকাতা হাইকোর্টের নজরদারিতে তদন্তটা হবে। এটাও কিন্তু আদালত স্পষ্ট করে দিল। 2রা মে এই মামলার পরবর্তী শুনানি এবং সেই শুনানিতেই সিবিআই কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। সিবিআই এই পুরো বিষয়টা তদন্ত কিভাবে অগ্রগতি তারা করবে, সিট গঠন এবং কি কি অভিযোগ পাচ্ছে, তারা অনলাইন পোর্টাল চালু করছে কিনা, তারা ডেডিকেটেড ইমেল চালু করছে কিনা, কি ধরনের অভিযোগ পেলো, এই পুরো বিষয় নিয়ে সিবিআই একটা রিপোর্ট 2রা মে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্লেস করবে এবং তারপর আদালত আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, সিবিআই এর সিট গঠনের নির্দেশ ইতিমধ্যে সন্দেশখালীর তদন্তে, গোটা বিষয়টা কিভাবে দেখছেন? গোটা বিষয়টা তার মানে 7 হাত জলের তলায় চলে গেল, মানুষ বিচার পাবে না। যেটা রাজ্য সরকার বিচারের ব্যবস্থা করেছিল, যদি জমি দখল হয় গরিব মানুষ তারা জমি ফেরত পাবে, যদি কারুর ওপর লাঞ্ছনা হয়ে থাকে তাদের উপযুক্ত ব্যবস্থা, না এখন করে দিল হাইকোর্ট। পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার জন্য সিবিআই কে বলল, তারপর এখন সিট তৈরি হলো। এবার সেই সিট তৈরি হয়ে সিবিআই এর যা ধরন এটা করতে করতে হয়তো 2 বছর পরে একটা চার্জশিট দেবে, রিপোর্ট দেবে লোকজনদের দিয়ে, তারপর তারা জমি কবে ফেরত পাবে, কবে তারা প্রতিকার পাবে। তাহলে 7 হাত জলের তলায় 10 বছর পরে আপনারা আবার বলবেন সেই সন্দেশখালীর ঘটনা মনে করে আপনাদের এইসব ফুটেজও রেখে দিতে হবে 10 বছর ধরে। কারণ সিবিআই এর যা কার্যক্রম
তারা এখন ইলেকশন চলছে, এখন রাজনৈতিক অনেক বয়ান তৈরি করাবে, কিন্তু তারপরেতেই সব ঠান্ডা হয়ে যাবে, সিবিআই কাজের কাজ করবে না কিছু। কারণ আমরা সারদা নারদাতেই তাই দেখেছি, সিবিআই এর মতন অপদার্থ একটা সংস্থা কোনো কেস শেষ করতে পারে না। তাদের হাতে যখন দিয়েছে অনেক আশা করে হাইকোর্ট, সুতরাং মানুষের কোনো সুবিধা হবে না, মানুষ বিচার পাবে না, এইটুকুনি জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে। জয়প্রকাশ দা, রাজ্যকেও সব রকম সহযোগিতার নির্দেশ যেরকম দেওয়া হয়েছে সেরকম প্রয়োজনে ডিএম এসপি দেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এর সিট। সবই তো হলো, কোথায় সিবিআই কে তো আটকানো হয় না। সারদা বলুন, নারদা বলুন, স্কুল টিচারদের অ্যাপয়েন্টমেন্ট বলুন, সবকিছুতে তো সিবিআই সিবিআই সিবিআই। এখন সিবিআই কোন কেসটার ফয়সালা করেছে আপনারা একটু যদি বলেন তাহলেও তো মানুষ বুঝতে পারে। আপনারাও বলতে পারছেন না যে অমুক কেসটার ফয়সালা করতে পারলো সিবিআই। এ পর্যন্ত ভারতবর্ষে সিবিআই এর কেস তদন্ত করে ফয়সালা করে শাস্তি বিধানের যে পরিক্রমা, সেটাতে দেখা যাচ্ছে 0.1%। এত অপদার্থ, কিন্তু তাদের উপরেই এরা ভরসা করছে, কারণ তারা কেন্দ্রীয় সরকারের অনুগত এবং রাজনৈতিক ন্যারেটিভ সেইটা ভালো তৈরি করতে পারে, আর কিছু কাজের কাজ কিছু লাগে না। বেশ, জয়প্রকাশ দা, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। আমি আবারও ফেরার চেষ্টা করব অর্ণবের কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, যে বিষয়টা তুমি বলছিলে এবং যেখানে শেষ করেছিলে যে 2রা মে, অর্থাৎ 2রা মে পর্যন্ত একটা সময় পাওয়া গেল। একেবারে তাই, 2রা মে সিবিআই কে অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করতে হবে। আমি আবারও বলছি, সন্দেশখালীর পুরো ঘটনায় এতদিন সিবিআই তদন্ত করছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে। 5ই জানুয়ারি নেজার থানায় যে দুটো এফআইআর হয়েছিল ইডিকে আক্রান্ত করার ঘটনায়, শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যাওয়ার সময় রেশন কেলেঙ্কারির ঘটনায়, এই ঘটনার পাশে পুরো সন্দেশখালী চ্যাপ্টারের পাতাগুলি যেভাবে পরপর এসছে, সেখানে জমি দখল, আদিবাসীদের জমি দখল, চাষযোগ্য জমি, চাষের জমি ভেরিতে রূপান্তরিত করা, এই অভিযোগ, মহিলাদের নির্যাতন, রাত্রের বেলায় মহিলাদের লালসার শিকার বানানো, এই ধরনের যে অভিযোগ। এবং শেষ দিন, শুনানির শেষ দিন যেদিন সিআইডি হয় এই মামলা, সেদিন এক মহিলা তিনি হলফনামা দিয়ে যে অভিযোগ করেন তাতে কার্যত কলকাতা হাইকোর্টের চক্ষু চরক কাজ হয়ে যায়। এই মহিলা হলফনামা দিয়ে দাবি করেছেন যে তার বাবার জমি যখন দখল হচ্ছিল, চাষযোগ্য জমি ভেরিতে রূপান্তরিত করা শাহজাহান বাহিনীর দাপটে, তিনি যখন বাবাকে বাঁচাতে কলকাতা থেকে ছুটে যান, তিনি পরপর 13 দিন ধর্ষণের শিকার হন। এই ধরনের অভিযোগ জানার পর প্রধান বিচারপতিও তার ক্ষোভ চেপে রাখতে পারেনি। কাজে এই সমস্ত ধরনের যে অভিযোগ, অর্থাৎ সন্দেশখালীর, আমরা গত 5ই জানুয়ারির পর থেকে এখনো পর্যন্ত সন্দেশখালীর যে ঘটনাগুলো সামনে দেখেছি, মূল অভিযোগটা ছিল সেখানকার মানুষের ক্ষোভ যেটা ছিল সেটা হচ্ছে আদিবাসীদের জমি জোর করে দখল করা। দ্বিতীয় যে বিষয়টা ছিল চাষের জমি সেখানকার সিন্ডিকেট বাহিনীর দাদাদেরকে দিয়ে দেওয়া, কারণ সেটা ভেরিতে রূপান্তরিত করবে, তারা প্রচুর টাকা কামাবে। আর তৃতীয় হচ্ছে যৌন নির্যাতন, ক্রাইম এগেইনস্ট ওমেন। তুমি যে অভিযোগগুলোর কথা বলছো, আমি যদি একটু জানতে চাই আরেকটু স্পেসিফিক করে সাধারণ মানুষের জন্য, আমাদের দর্শকদের জন্য, যে এই জায়গা থেকে এই যে 2রা মে অবধি সময় পাওয়া গেল, তুমি যেমনটাই বলছিলে যে কোথাও গিয়ে তাহলে সন্দেশখালীর মানুষ অভিযোগ জানানোর কি আরো সুযোগ পাচ্ছে? দেখো, একেবারে তাই, শেষ দিন যখন এই সওয়াল জবাব শেষ হয়, সেদিন কলকাতা হাইকোর্টের উদ্যোগে আইনজীবী প্রিয়াঙ্কা তিওয়ারি যান, কিছু হলফনামা দেন, আরো কিছু আইনজীবী তারা হলফনামা দাখিল করেন। কিন্তু সেদিন সন্দেশখালীর আরো বেশ কিছু মানুষ, সেই সংখ্যাটা প্রায় 100-রও বেশি হতে পারে, তারা এসে দাবি করেন যে তাদেরও একাধিক বক্তব্য রয়েছে কলকাতা হাইকোর্টের সামনে, তারাও হলফনামা দাখিল করতে চান। তাদের অভিযোগটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তারা বলছে সন্দেশখালীতে একসঙ্গে 200 থেকে 300 বহিরাগত এসে সেখানে গন্ডগোল পাকিয়েছে এবং বেশ কিছু জায়গায় বিষয়টাকে বানানো হয়েছে, সাজানো হয়েছে। এই অংশের মানুষের অভিযোগটাকেও আদালত উড়িয়ে দিতে পারে না। কাজেই এখনো পর্যন্ত যে হলফনামাগুলি আদালতের সামনে এসে, অর্থাৎ যে অভিযোগগুলি নথিভুক্ত হয়েছে হলফনামার আকারে, তার পাশাপাশি সন্দেশখালীর মানুষের আরো যদি কোনো নতুন অভিযোগ থেকে থাকে, সেটা বহিরাগত এসে সন্দেশখালীকে উত্তক্ত করছে, সন্দেশখালীর অশান্ত পরিবেশকে নষ্ট করছে সহ তাদের যদি আরো কোনো অভিযোগ থাকে এই অভিযোগের বাইরে, তাহলে তারা সিবিআই এর পোর্টালে বা সিবিআই এর ডেডিকেটেড একটা ইমেল। একটু সঙ্গে থাকো, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে দিলীপ ঘোষ রয়েছেন টেলিফোনে। দিলীপ দা, সিবিআই এর সিট গঠনের নির্দেশ সন্দেশখালীর তদন্তে কিভাবে দেখছেন? অন্যদিকে কিছুক্ষণ আগে জয়প্রকাশ মজুমদারের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে সিবিআই কোন তদন্তটা শেষ করতে পেরেছে, আগামী 10 বছর তাহলে এবার চুপ করে বসে থাকতে হবে।
সিবিআই তদন্ত শেষ করেছে কিনা সেটা বোঝা যাবে। পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলো তদন্ত কমিশন করেছে, তার কটা রিপোর্ট এসেছে চাপা দেওয়ার চেষ্টা হয়। সিবিআই হাত দিয়েছে, একটার সঙ্গে একটা জুড়ে যাচ্ছে, কিন্তু আজ হোক কাল হোক যেমন বহু লোককে জেলে যেতে তাদেরকেও জেলে যেতে হবে। টিএমসি সংস্থা হচ্ছে প্রত্যেকদিন একেবারে পেরেক পড়ছে তাদের কফিনে, ধীরে ধীরে পেছনে চলে যাচ্ছে। তারা যে অপরাধ করেছে এটা স্বীকৃত, ভয়ঙ্কর অপরাধ করে বাঁচাবার চেষ্টা করতে গিয়ে পারেনি, আর এখন তাই সিবিআইয়ের উপর দোষ চাপাচ্ছে। দিলীপ দা, আরো একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে নির্দেশ এলো, এই নির্দেশের ফলে ভোটে সামনেই লোকসভা নির্বাচন কতটা মাইলেজ পাবেন আপনারা মনে হচ্ছে? কি বলছেন? এই যে সামনেই ভোট আর ভোটের আগে এই নির্দেশ, সেক্ষেত্রে সন্দেশখালীর এই নির্দেশে ভোটের ক্ষেত্রে কতটা মাইলেজ পাবেন আপনারা, কি মনে হচ্ছে, কতটা সুবিধা পাবেন? নয়, আমরা যে কথাগুলো বলছি এগুলো সত্য, কোর্ট সেটা প্রমাণ করছে। আজকে তো হচ্ছে না সিবিআই, বছরের পর বছর হচ্ছে, বহু লোক জেলে গেছেন, যাবেন, ম্যাক্সিমাম লিডার আর হয়েছে, এবং প্রধানমন্ত্রী বলেছেন 4 জুনের পরে এটা আরো ঝাঁপিয়ে পড়বে এবং বাকিগুলোকে তুলবে সব। যারা ভাবছেন যে এরকম লম্বা চলবে না, সুবিচার হবেই। ধন্যবাদ দিলীপ দা। কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। আবারও আমি অর্ণবের কাছে ফেরার চেষ্টা করবো। অর্ণব, তুমি যেমনটা বলছিলে এবং সেক্ষেত্রে যে অভিযোগের বিষয়গুলো উঠে আসছিল, আমি আসবো অর্ণবের কাছে, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে এই মুহূর্তে জানিয়ে রাখার চেষ্টা করি, সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট গঠনের নির্দেশ এবং একের পর এক যে অভিযোগগুলো রয়েছে তার ভিত্তিতেই কিন্তু অন্যদিকে চাষযোগ্য জমি যাকে ভেড়িতে রূপান্তর করা হয়েছে, তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব যে জমি দখল করা হয়েছে এবং আদিবাসীদের জমি দখল, অন্যদিকে মহিলাদের উপর অত্যাচারের যে অভিযোগগুলো উঠে এসছে, ধর্ষণের অভিযোগ উঠে এসছে, তারই পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব আরো একবার যে হাইকোর্টের নজরদারিতেই কিন্তু সিবিআই তদন্ত করবে, রাজ্যকে সব রকম সহযোগিতা করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে ডিএম এসপি কে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এবং অবশ্যই 2রা মে অবধি একটা সময় পাওয়া গেল, সন্দেশখালীর মানুষজন তারা যদি আরো অভিযোগ জানাতে চান, তাদের যদি কোনো রকম কোনো অভিযোগ জানানোর থাকে, তাহলে সেই অভিযোগগুলোও কিন্তু তারা জানাতে পারবে। এবং আপনাদের জানিয়ে রাখি আরো একবার স্পেসিফিক করে যে ঠিক কোন কোন অভিযোগের ভিত্তিতে মূলত যে অভিযোগগুলো উঠে আসছে, চাষযোগ্য জমিতে ভেড়ি রূপান্তর এবং ভেড়িতে রূপান্তর করা হয়েছে চাষযোগ্য জমি, অন্যদিকে আদিবাসীদের জমি দখল, আর তারই পাশাপাশি ধর্ষণের অভিযোগ, মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ, এ ধরনের নানা অভিযোগ কিন্তু বারবার উঠে এসছে। সিপিআইএম নেতা কৌস্তব চ্যাটার্জি ইতিমধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব দা, সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট গঠনের নির্দেশ, ভোটের আগে এই নির্দেশ কিভাবে দেখছেন? সিট তো গঠন করতে হবে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে গঠন করতে হবে, তার কারণ শাহজাহানদের রমরমা, কিন্তু এই শাহজাহানদের বাঁচাচ্ছে তো সিবিআই ইডি। সিবিআই তো ভূমিকা নিচ্ছে না, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভাইপোকে বাঁচাবার চেষ্টা হচ্ছে। এখানে দুটো সরকার নাটক করছে, দুটো সরকারের নাটকের জন্য গ্রাম বাংলার মানুষ তাদের বরাদ্দের টাকা পাচ্ছে না, 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। একদল চুরি করেছে, আরেক দল যারা চোর তাদেরকে অ্যারেস্ট করছে না, অ্যারেস্ট না করে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে বিজেপি আসলে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। এই বাইনারিকে ভাঙতে হবে, ভেঙে বাম কংগ্রেসের প্রার্থীদের, বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করতে হবে, এটা সহজ কথা। ধন্যবাদ। ইঁদুর দৌড় তো অনেক দেখলাম, অনেক ইঁদুর দৌড় দেখলাম, তো আসল ইঁদুরকে ধরছে না তো। ধন্যবাদ কৌস্তব দা। ছিলাম এরকম ক্রিটিক্যাল 100 খানা মামলা আমার কাছে এসেছিল, 100 খানা, সমস্ত আমি সিবিআই কে দিব, সমস্ততে যারা দোষী আছে, সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ, মলেস্টেশন, জামা কাপড় ছেড়ে দেওয়া, তাদেরকে উলঙ্গ করা, এইসব আছে। আর কি জানতে চাইছেন? পশ্চিমবঙ্গতে এইসব হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী কিছু বলেননি তখন। তো রাজ্য সরকার কি এক্ষেত্রে হেল্প করবে? ল্যান্ড গ্র্যাবিং তো ইস্যু আছে, এই সমস্ত ঘটনা ঘটেছে কেন? এই যে রিক্সা ড্রাইভার ছিল শাহজাহান, এ কোটি কোটি টাকা কি করে কামিয়েছে? মানুষের রক্ত খেয়ে, তাদের জমি কেড়ে নিয়ে, তো সেই জন্য আজকে এইসব হয়েছে। আর এটা করার জন্য এরা বিভিন্ন ধরনের অত্যাচার করে, রেপ, মলেস্টেশন, এইসব কিসের জন্য? যাতে মানুষকে ওরা অত্যাচার করে মানে ভয় দেখাতে পারে। এইসব যে আমি আরেকটা কথা রেজ করেছিলাম সেদিন, যে এই একটা পুরো নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক করছে কেন? যাতে বাঙালি হিন্দু পালায়ন করতে পারে, তাদেরকে পালায়ন করতে পারে, সেই জন্য এই নেটওয়ার্কটা চালাচ্ছে। আমি তো কোর্টের সামনে এই কথা বলেছিলাম। এবার কি রাজ্য সিবিআই কে হেল্প করবে কি মনে